বিমলের হাতে সেই চাবুকটা, আর আরেক হাতে একটা নেশার বোতল। ক্রোধে তখন সে তার জ্ঞান শক্তি হারিয়েছে। হঠাৎই শুরু হলো চাবুকের প্রহার। আরাম লাগছে, লাগছে আরাম। আজ তোর নিস্তার নেই। দাঁড়া, তোকে এবার জমিদার বিমলেন্দ্র ঘোষের আসল শক্তিটা দেখাচ্ছে। দাঁড়া দাঁড়া। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। নমস্কার, গল্প ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বিগত 2 মাস পর আবার গল্প আসছে। এর পিছনে বিভিন্ন কারণ ছিল, তবে সেই দিকে আর না গিয়ে সোজা গল্পেই আসা যাক। আজকের গল্পটি একটু দামি হতে চলেছে, অন্তত আমার কাছে, কারণ এই গল্পটা তৈরি করতে আমার মোটামুটি সময় লেগেছে 6 দিন। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, গল্পটি শুনে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটা আপনাদের ঠিক কেমন লেগেছে। আজকের এই গল্পের মধ্যে রয়েছে প্রেম, ভালোবাসা, দুঃখ আর ভয়। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। গল্পটি শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের এই গল্পকে আরও শ্রোতাদের মাঝে পৌঁছে দিতে আমাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ। একটা খুব পুরনো আমলের জমিদার বাড়ি। সালটা আজ থেকে প্রায় বছর 20 আগেই হবে। তখনও গ্রামেগঞ্জে সর্বত্র বিদ্যুতের আলো পৌঁছয়নি। বাড়িটার এক দিক উত্তরমুখী হয়ে দীর্ঘ প্রসারিত। সেই দিকটাতেই দেওয়ানকুঠি, খাসমহল আর সব শেষে কুঠি বাড়ির রাজপেয়াদাদের থাকার ব্যবস্থা। সেদিকের পাঁচিলের ধার ঘেঁষে এক চিলতে জমি, তাতে হরেক রকম বাহারি ফুলের গাছ, আর তার এক দিকটা সদ্য কোম্পানি হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আজ ঘোষেদের জমিদার বাড়িতে সাজ সাজ আয়োজন। সারা বাড়িটা বিভিন্ন রকম আলোয় সেজে উঠেছে। আজও বাড়ির বড় ছেলের বিমলেন্দ্রনাথের বিয়ে। সত্যিই আজ এক ছাদের নিচে অনেকগুলো মানুষ। তাড়াতাড়ি কর শম্ভু, ওই দেখ গিন্নিমা হন্তদন্ত হয়ে এদিকে হেঁটে আসছেন। আমি মথুরা সুন্দরী দেবী, আমার চোখে ফাঁকি দিতে পারবি না শম্ভু। যা গিয়ে তাড়াতাড়ি কর। আর তোদের বাবু বলি হারি, কোনো সারাই নেই, এখনো কত কাজ বাকি। ঠিকই বলেছিল কাকা। এই নিত্যানন্দ খুড়ো মিছে কথা বলে না। অন্দরমহল থেকে বর্মা সুধীরনাথকে ডেকে বললেন, বাবা সুধী, একবারে দেখে আয় বাবা। নাতের বউ লক্ষ্মীমন্ত হবে তো? এই বাড়ির ভেতরের পরিবেশটা আবার সেই আগের মতো মাতিয়ে রাখতে পারবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তবে আর বলছি কি তোমায় মা, আমি এবারের বড় কর্তা সুধীন্দ্রনাথ ঘোষ হয়ে তোমায় কথা দিচ্ছি, তুমি তোমার মনের মতো নাত বউ পাবে। এখনো তো বিয়েই হলো না, তোমার খুঁতখুতানি শুরু হয়ে গেল। শোন বাবা, আমি গিরিবালা দাসী। যদি তা না হয় তো দেখ তোর কি করি। তা বাবা সুধী, শোন না, যাওয়ার সময় নন্দর মাকে বলে জানা বাবা, আমার পানগুলো একটু এনে দেবে। হ্যাঁ মা, আমি বলে যাচ্ছি। রাতে সবাই মিলে নতুন বউয়ের শয্যা পালঙ্কের ওপর বৃত্তাকারে বসে নতুন বউয়ের সাথে রসিকতায় ব্যস্ত। বেচারির দম ফেলবার অবকাশটুকু নেই। একে নতুন জায়গা, অপরিচিত মানুষজন, তাতে আবার এই উপদ্রব। নতুন বউ, ও নতুন বউ, কি ব্যাপারে? আমাদের পছন্দ হয়নি বুঝি? মুখটা আমার গোমরা কেন?
নাকি তোমার কর্তা মশাই থেকে? না গো, ওর বোধ হয় বিমলদার জন্যই মন খারাপ করছে ছর্দি, তাই না গো? এক রাত হয়ে গেল, তারপরে আবার ফুলশয্যায় রাত বলে কথা। সকলেই হো হো করে এক পত্তন হেসে ফেলল। এই এই দেখ দেখ, বর আর ফুলশয্যার কথা শুনে বইয়ের মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছে। উফ বাবা, কি লজ্জা! আর পারি না বাবা। তা হ্যাঁ গা, কি করবে গো আজকে রাতে? হ্যাঁ এই হলো না, চল চল, গিন্নিমার কর্তাটি এসে গেছে, সামলে রেখো বিমুকে। আরে হ্যাঁ রে বাবা, তোমরা এখন যাও তো বৌদি, আমার এসব ভালো লাগছে না। তা কি গো বিমল বাবু, এখন থেকে কি? আরে না রে বাবা না, যাও তো এখান থেকে। তারা যেন আর কিছু না বলে ওদেরকে একা রেখে চলে গেল। বলছিলাম, বলো, শুনছি। ওনাদের সাথে অমন ব্যবহার করলে কেন? কি ভাবলেন বলো তো ওনারা? আমার ভীষণ লজ্জা করছে। আরে কি করব না তা এখন থেকেই খবরদারি করতে শুরু করে দিলে যে। এখন বিয়ে করেছি বলে তোমার কাছ থেকে শুনতে হবে? এই বাড়ির প্রতিটা ইট কাঠ জানে বিমলেন্দ্র ঘোষ, কারোর কাছে কৈফিয়ত দেয় না। আর শোনো সুবর্ণলতা, স্বামী স্ত্রীর মধ্যে যা স্বাভাবিক সম্পর্ক হয় তা তোমার সঙ্গে আমার হবে না। আজ থেকে আমি আলাদা ঘরে শোবো। শুভরাত্রি। কথাগুলো শুনে মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল সুবর্ণলতা। কাঁপতে থাকা হাত দুটো দিয়ে আঁচলের ভাঁজ শক্ত করে চেপে ধরল সে। চোখের কোণে জমে ওঠা জল লুকোতে মুখটা আরো নিচু করে নিলেও বুকের ভেতরের অপমান আর আতঙ্ক যেন ধীরে ধীরে তাকে গ্রাস করতে লাগলো। নতুন সংসারের স্বপ্নগুলো ঠিক যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে পড়ল তার সামনে। বিমলেন্দ্র যেন আর এক মুহূর্ত দেরি না করে হনহন করে দরজাটা জোরে ঠেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দরজাটা ধাক্কা খেয়ে বন্ধ হতেই যেন সারা ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। কেবল বাইরে কোথাও দূরে শাঁখ বাজানোর শব্দ, আর মাঝে মাঝে বাতাসে কাঁপতে থাকা প্রদীপের শিখা। এই তুমি আমার কি সর্বনাশ করলে প্রভু! এ আমার কি শাস্তি হলো প্রভু! পরের দিন সকাল। নতুন বউ, ও নতুন বউ, বলি মরলে নাকি? এত বেলা হয়ে গেল, তা তোমার পাত্তা নেই। বলি ব্যাপার কি? ও বিমল, বিমল, ও বিমল, তাই বাবা, দেখে যা কি সুন্দর লক্ষ্মীমন্ত বউ ঘরে তুলেছিস। সে একদম পটের বিবি একেবারে, দেখে যতর গা জ্বলে উঠবে। বলি ও মেয়ে, বাপের শিক্ষা বলে কি কিছু নেই? তুই কখন থেকে ডেকে চলেছি? ওদিকে সুবর্ণলতা স্বামীর কাছে গত রাতে তীব্র লাঞ্ছিত হয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা তার মনেও নেই। বাইরে চিৎকারের শব্দ শুনতে পেয়ে ছুটে ভয়ে যেতে যেতে বলল, যাই মা, আসছি। মেয়ে, দেখো দেখো, মুখ পুরির আবার মেয়ে বলে ডাকা হচ্ছে। বলি কে তোর মা? মা বলে ডাকতিস যদি তোর বাপ বিয়ে ঠিকঠাক যৌতুক দিতে পারত। বাপের তো এক পয়সা দেওয়ার মুরুদ নেই, মেয়ের আবার মেয়ে বলে ডাকা হচ্ছে। মেয়ে? কে তোর মা? আমি কোনো মাফা নই। সুবর্ণলতার এখনো সাজ পোশাক পুরোপুরি অঙ্গ থেকে মুছে যায়নি। সে এই কথা আর সহ্য করতে পারল না। মেঝের ওপর আছাড় খেয়ে একেবারে কাঁদতে লাগলো মেয়েটা। ও বাবা, বাবা, তুমি আমার কোথায় বিয়ে দিলে?
ঠিক সেই সময় দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। অন্দর থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে বিরক্ত মুখে ঘরে ঢুকলেন গিরিবালা। চোখে মুখে যেন কোনো সহানুভূতি নেই, বরং বিরক্তি আর অভ্যস্ত কঠোরতা। একে কাণ্ড, একে কাণ্ড! আজকালকার ছেলে মেয়েদের কাণ্ড বুঝি না বাপু। তা শাশুড়ি আর বর একটু বকেইছে, মারে তো আর নেই, তাই বলে তুমি মেঝেতে হাত পা ছড়িয়ে কাঁদবে? লোকে কি বলবে? ও বিমুরে, দেখে যা, তোর খুকি বউয়ের কাণ্ডটা একবার দেখে যা। শোনো মেয়ে, আমরা বর আর শাশুড়ির হাতে মার পর্যন্ত খেয়েছি, তোমার মতো কাঁদতে বসিনি। গিরিবালার কথাগুলো যেন আরো বিষের মতো ঢুকে গেল সুবর্ণলতার মনে। কাঁপতে কাঁপতে ধীরে ধীরে মাটির উপরে উঠে বসল সে। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, গাল বেয়ে গড়িয়ে পড়ছে টলটলে জল। এখানে এখানে আমার কোনো দাম নেই, সব কিছুই তোমার টাকায় বাবা। এই বাড়িতে কত লোকজন, কিন্তু কিন্তু কেউ কি আমায় আপন করে নেবে না? কেউ নেবে না। মা, ও মা, বলো না মা। কথাগুলো বলতে বলতেই হঠাৎ থেমে গেল সুবর্ণলতা। বুকের ভিতর কান্না তখন ঝড় তুলেছে, কিন্তু সেই ঝড়ের মাঝেই কোথাও যেন ধীরে ধীরে জন্ম নিতে লাগলো এক কঠিন সংকল্প। চোখের জল মুছে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল সে। না, এরই মধ্যে থেকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, যেমন করেই হোক বাঁচতে হবে। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। বিন্দির মা, তোমার কলাই সিদ্ধটা হলো? তোমার দাদাবাবুর খাওয়ার সময় হলো যে। আচ্ছা, শম্ভুকে এখনো দেওয়ান বাড়ি থেকে ফেরেনি? সে তো বলতে পারবো না, তবে দাদাবাবুর খাবার আমি ঠিক সময় মতোই দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। বিয়ে হয়েছে তার সবে 10 দিন, কিন্তু এরই মধ্যে ঘোষবাড়ির সব দায়িত্ব তার কাঁধে। একা হাতে স্বামীর সেবা শুশ্রূষা থেকে শুরু করে হেসেল, ঠাকুরঘর, অন্দরমহল, চাকর বাকরদের দেখভাল, সব দায়িত্বই তার কাঁধে। না, পারিবারিক সম্মান ও আত্মসম্মান এতটুকু বাড়েনি, বরং যত দিন যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে। সুবর্ণলতার আজ মনে পড়ে সেই প্রথম যেদিন এই বাড়িতে পা রেখেছিল, সেই দিনটার কথা। সেদিন চারপাশে কত লোকজন, হৈহুল্লোড়, শাঁখ, উলুধ্বনি আর মহিলা কণ্ঠের হাসি কলরবে সারা বাড়িটা জমজমাট। আজ হয়তো লোকজন আছে, তবে একাকী মনের শূন্যতা যেন ওই বড় বড় খিলানের আড়াল থেকে বেরিয়ে এসে তাকে খেয়ে ফেলতে চায়। কি গো, খেতে টেতে আর পাবো না নাকি? বলি, কাজে টাজে যেতে হবে তো। ব্যবসা তো দেখছি লাটে উঠলো। দেখে দেখে একখানা বউ জুটিয়েছিলাম বটে, বাপের একটা কানাকড়ি পর্যন্ত নেই। মেয়ের কাজেরও কোনো ঠিক নেই, জীবনটা একদম তেতো করে ছেড়ে দিল। ইস! না কর্তা মশাই, গিন্নিমার তো কোনো দোষ নেই, বিন্দির মাই তো। এই শম্ভু, হ্যাঁ, আমি তো কথা বলছি তোর গিন্নিমার সঙ্গে, তোর তাতে কি? ভাগ ভাগ এখান থেকে। শম্ভু মাথা নিচু করে চলেই যাচ্ছিল। যেখানে সিঁড়িটা ঠিক শুরু হচ্ছে, কোনার ঘরটা থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো এক যুবক, আর আসতেই সজোরে ধাক্কা লাগলো শম্ভুর সাথে। সে বেচারা তখন বাবুর ধমক খেয়ে মাথা নিচু করে হাঁটছিল। আরে শম্ভু কাকা, করো কি? লাগেনি তো? আসলে একটু তাড়া ছিল তো, তাই। শম্ভু একবার মুখ তুলে বড় কর্তার দিকে তাকালো। এবার শম্ভুকে অনুসরণ করে তাকাতেই
যুবকটি দেখতে পেল রাগে গজগজ করতে থাকা বিমলেন্দ্রকে। কি ব্যাপার রে দাদা, এত চেঁচামেচি কিসের? এই, তুই আর আমার মাথা গরম করাস না। যেখানে যাচ্ছিলিস যা। না দাদা, এটা কিন্তু একদম তুই ঠিক করছিস না। সেই বিয়ের প্রথম দিন থেকে দেখছি তোকে, তুই বৌমনির ওপর অত্যাচার করেই চলেছিস। শুধুমাত্র বড়দের সমর্থন আছে বলেই তুই একজন অবলা মহিলাকে এইভাবে দিনের পর দিন অত্যাচার করতে পারিস না। ভেবেছিলাম কিছুদিন কাটলে তুই শুধরবি, কিন্তু এখন তো দেখছি ওই থিয়েটারের নেত্যবালার প্রেমে তুই একদম মজে আছিস। কি আছে ওর ওখানে? এমন কি পাস তুই ওর ভেতর? তখন থেকে শুনে যাচ্ছি, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। ভুলে যাস না, এই জমিদারিটা কিন্তু আমার। আর তুই এখন আমাকে শেখাবি আমার বউয়ের সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, রাগে তখন আগুন ঠিকরে পড়ছে বিমলেন্দ্রর চোখ দিয়ে। ওগো, তুমি ঠাকুরপোকে আর মেরো না। ও বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে। তুমি তুমি আমায় বলো, আমায় বলো। হ্যাঁ হ্যাঁ, চোরের সাক্ষী আবার মাতাল। সেদিন বিকেলে নিজের ঘরে বসেই এক মনে গুনগুন করে গান করতে করতে একটা বই পড়ছে সুবর্ণলতা। সবাই ওকে এখন লতা বলেই ডাকতে শুরু করেছে। কেবল অমলেন্দ্র ডাকে বৌমনি বলে। তার গলায় বড্ড মিষ্টি লাগে ডাকটা। বৌমনি, তোমার গানের গলায় যেন জাদু আছে, কি ভীষণ মিষ্টি লাগে গো। আহ বাবা, ঠাকুরপো আর পারি না, তোমার এত ভালো লেগেছে। উফ, যদিও যার ভালো লাগার কথা সেই মানুষটার যদি একটু লাগতো। আরে ওসব ছাড়ো তো। তা বৌমনি, তুমি কি করছো এখন? ও মা, বই পড়ছো? এই কি বই পড়ছো দেখাও না একটু গো। না, বলবো না, সে বড়দের বই, তোমার না জানলেও চলবে। বলবো কেন তোমাকে? পরিবর্তে কি দেবে? না 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 না, বৌমনি বলো না। এই দেখো। ও মা, বৌমনি, এই যে বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্রের, এই বই তো মেয়েদের পড়া নিষিদ্ধ। ও, ভারী নিষিদ্ধ। এবার তুমি আমায় কি দেবে দাও, কথা দিয়েছিলে। তোমাকে এমনিই বলতে এসেছিলাম, আর তখনই তোমার গান শুনে। বলো তো ঠাকুরপো, আসল কথাটা বলো। বৌমনি, একটা গুপ্ত রহস্য আছে এই বাড়ির। তাহলে তোমাকে একটা কাহিনী গোড়া থেকেই খুলে বলি, শোনো। আমার ঠাকুরদা দর্পনারায়ণ ঘোষের মুখ থেকেই শোনা। তখন এই বেলাইদিহি গ্রামের উত্তর দিকে ছিল রামনগর বলে একটা জায়গা, গঞ্জগ্রাম বললেই চলে। তো সেখানে গ্রীষ্মের দিকে ঠাকুরদা করলেন কি, ওনার দুই বিশ্বস্ত অনুচরকে ডেকে বললেন, মতি আর বীরু, যা তো তোরা দেখে আয় তো ওখানে ভালো জমি কোথায় আছে। তা বৌমনি জানোই তো, পাইক বড়কন্দাজ লেঠেল এদের স্বভাবটা ঠিক কী। সেদিন দুপুরের দিকে খবর এলো জমি নাকি পাওয়া গেছে, তবে যার জমি সে নাকি দিতে রাজি হচ্ছে না। সঙ্গে সঙ্গে ঠাকুরদা আদেশ দিলেন লোকটিকে ধরে আনবার জন্য। এবার বুঝতেই পারছো, ওদেরকে ধরে আনতে বললে ওরা বেঁধে আনে। বললে বিশ্বাস করবে না, লোকটিকে যখন দেওয়ান বাড়িতে এনে ফেলা হলো তখন লোকটির দেহে আর এতটুকু প্রাণশক্তি অবশিষ্ট ছিল না। অজ্ঞান হয়ে পড়েছিল মাটির ওপর, কেবল মুখ দিয়ে একটা গোঙানির মতো শব্দ হচ্ছিল। তা খানিক পরেই লোকটা মারা যায়। বাড়ির বাইরে ওই যে একফালি জমিটা দেখছো, রাতারাতি লোকটাকে ওখানে পুঁতে ফেলা হয়, আর লোকটার বাড়ি থেকে লুট করে আনা হয় সম্পত্তি। আবার সাথে তার একমাত্র মেয়েকে সিঁড়ির ডান পাশের ওই তালাবন্ধ ঘরটা দেখতে পাচ্ছ, দিনের পর দিন ওখানে আটকে রেখে অকথ্য অত্যাচার চালানো হতো। পাইক লেঠেলরা নিয়মিত অত্যাচার চালাতো মেয়েটার উপর। তা একদিন অত্যাচার সহ্য করতে আর না পেরে ধর্ষণের সময় ঘটনাস্থলে ওই ঘরের মধ্যেই মারা যায় সেও। তারপর থেকেই ঘরটা তালাবন্ধ। তোমাকে এই ঘটনাটার কথা এ বাড়ির কেউই বলবে না। এ বাড়িতে মেয়েদেরকে পণ্য হিসেবেই দেখা হয়। এরপরে সেই মেয়েটিকেও পুঁতে ফেলা হয় ওই বাগানে।
আজও বিশেষ বিশেষ তিথিতে ওই ঘরটা থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায়। আগামী দুদিনে সেই বিশেষ তিথি আসছে, মৌনী অমাবস্যা। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সুবর্ণলতা। এবার সে বলল, কি শব্দ গো? কি আবার শব্দ? কখনো কান্নার, কখনো আর্তনাদের, আর কখনো বা সেটা খুব বিরল অবশ্য, কিন্তু বড় ভয়ানক। এই যেমন ধরো সেদিনের কথা আমি শুনতে পেয়েছিলাম। ওগো ওগো তোমাদের দুটি পায়ে পড়ি, আমার শাড়ি খুলো না গো, আমার পোশাক, আমার পোশাক। এত কিছু চলার পরে একটানা না এর চিৎকার। বাবা, কি নৃশংস আর ভয়ঙ্কর! বৌমনি, এই কথাগুলো উচ্চারণ করাও কিন্তু এই বাড়িতে নিষিদ্ধ, বুঝতেই পারছো কেন। তা আমি যে তোমায় বললাম ভুলেও যেন কারোর সামনে বলে ফেলো না, তাহলে কিন্তু আমার অবস্থাও একই রকম হবে। আমারও এ বাড়ির চার দেয়ালের মধ্যে ভালো লাগে না জানো, মনটা হাঁপিয়ে ওঠে। ও মা, তুমি তোমার বৌমনিকে এই জেলে ঠাকুরপো, তুমি নিশ্চিন্তে থাকো, কেউ কিচ্ছুটি জানবে না। তবে ঠাকুরপো, যখনই তোমার একা লাগবে তুমি আমার এখানে চলে আসবে। তুমি তো জানোই তোমার বৌমনি তোমাকে কতটা ভালোবাসে। চলো বৌমনি, আমরা তাহলে বিয়ে করে নিই, শুধু আমার বৌমনি আর আমি, আর কেউ না। ওফ, তুমি না পারো অমল। বৌমনি, যেটা বলছিলাম, দেখো কথায় কথায় বলাই হয়নি। কাল তখন রাত্রি 1টা না 2টো আমার ঠিক মনে নেই। আমি রবি ঠাকুরের নৌকোডুবিটা সবে বন্ধ করে আমার বাতিটাকে একটু নিভু নিভু করে দিয়ে শুয়েছি। ঘুম আসছিল না, এপাশ ওপাশ করছি। হঠাৎ মনে হলো নুপুরের শব্দ পেলাম যেন। শব্দটা একটানা নয়, একটু থেমে থেমে, ছমছম করে। আমার ঘরের বাইরে কেউ যেন নুপুর পায়ে চলাফেরা করছে। আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেলাম, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার মনে হলো শব্দটা আমার ঘরের সামনে এসে যেন থামলো। দরজার দিকে তাকালাম, বাতিটাকে আমি ততক্ষণে আবার উস্কে দিয়েছি। তারই একটা মৃদু আলোক ছটা আমার দরজা দিয়ে বেরিয়ে তেরছাভাবে বারান্দার ওই অংশটাতে পড়ছে। সেখানে কেউ নেই, তবুও মনে হলো একটা কালো বিড়াল ক্ষণিকের জন্য হলেও দরজা দিয়ে একবার আমাকে দেখেই যেন পাশের অন্ধকারে মিলিয়ে গেল। প্রথমে ভেবেছিলাম তুমি, কিন্তু পরক্ষণেই মনে পড়ল তুমি তো নুপুর পড়ো না। তারপরেই একটা গোঙানির মতো কান্নার শব্দ। হাসি থামছে না গো ঠাকুরপো। পেতনি, পেতনি মানে ওই আর কি। এই হেসো না তো। এবার যেন একটা মৃদু গানের কলি শুনতে পেলাম, খুব ক্ষীণ। আমার স্বপন দুয়ার খোলা, তোমার মনের ভিতর। তা দেখলাম গলায় বেশ সুর আছে। এই ঠাকুরপো, সত্যি করে বলো না গো, পছন্দ হয়েছে তোমার? আমি ভেবেছিলাম পুতুল খেলবে, তাহলে না হয় বিয়ে করেই একটা পেতনি নিয়ে এসো। খুব হাসি হচ্ছে না? তা হাসবে তো হাসো, যাও। ঠাকুরপোর ভূতের ভয়ে ঘুম আসছে না, আর তার বৌমনির কিনা হাসি পাচ্ছে। যাই হোক, এবার শোনো। বলো। আমি না হেরিকেনটা নিয়ে গেলাম সেদিকে। যা দেখলাম বললে বিশ্বাস করবে না, আমার গাটা শিউরে উঠল। দেখলাম একটা রক্তমাখা পায়ের ছাপ সিঁড়ির দিকের ওই ঘরটার ঠিক সামনে থেকে শুরু হয়েছে। একবার সেটা এদিকে এসে বারান্দার প্যাসেজটার উল্টো দিকে চলে গেছে, তারপর আবার ফিরে এসে ওই ঘরটার সামনে দাঁড়িয়েছে। কিন্তু সেই পায়ের চিহ্নটা আবার একবার এসেছে, সেই চিহ্নটা আছে, কিন্তু ফেরার আর কোনো লক্ষণ নেই। গরম মেয়েলি,
দেখলেই বোঝা যায় কোনো তরুণীর পায়ের ছাপ। জানো, সেই থেকে আর রাতে ঘুম হলো না। সকালে উঠে দেখি যেমনটা তেমনই আছে। ও মা, ঠাকুরপো, তাহলে তো পছন্দ হয়েছে। আড়াল থেকে দেখেছি। হবে না, কার ঠাকুরপো তো দেখতে হবে। ইয়া বড় বড় পেশি, চওড়া বুক, তা ভূতের আর দোষ কি? আমারই তো মাঝে মাঝে মনে হয় বিয়ে করিনি। পেতনি বলে কি প্রেম করতে নেই? অমলের তোয়াক্কা না করেই সে জোরে জোরে হাসতে লাগলো। ধ্যাত, আর বলবোই না, যাও তো। ভেবেছিলাম আজ তোমায় নিয়ে যাব একবার ওই ঘরটার দিকে, কিন্তু থাক, আর যাব না। ও মা, দেখো আমার পুষ্কু সোনার কত রাগ। এই ঠাকুরপো, চলো তো, আমি বলছি তুমি যাবে। সুবর্ণলতা অমলকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতটা ধরে বলল, এই, গেলে চলো বলছি, চলো না। অমলকে জোর করে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। এখন অপরাহু, দুপুর গড়িয়ে সূর্যটা সবে একটু পশ্চিম আকাশে হেলে পড়েছে। বাইরের বাগান থেকে নাম না জানা মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছে। এই বিরাট ঘোষবাড়ির সকলেই এখন ভাত ঘুম দিতে ব্যস্ত। বারান্দায় এখন আলো অন্ধকারের লুকোচুরি চলছে। বিরাট বিরাট খিলানগুলোর গায়ে ওপরের ওই ঘুলঘুলি দিয়ে আসা রঙের আলপনা। এই ঠাকুরপো, দেখো দেখো, তালাটায় জং ধরেছে। দেখো তো একটু চেষ্টা করে, টানতেই মনে হয় খুলে যাবে। হ্যাঁ বৌমনি, ঠিকই বলেছ। দেখি একটু সরে দাঁড়াও, দেখি, আমি একটু চেষ্টা করি। যাক, খুলেছে। ঠাকুরপো, দেখো, ওইদিকে একটা বাক্স। গয়নার বলেই তো মনে হয়। আর সারা ঘরে কেমন একটা আলো আধারের খেলা চলছে। দেখো, ঘরের মাঝে দেখো একটা খাট পাতা না? যাও, গিয়ে বসো তুমি, আমি আসছি। দেখো বৌমনি, সাবধানে, পুরনো জংধরা লোহায় হাত ফাত কেটে বসো না। আর দেখো, এর মধ্যে বিষাক্ত কিছুও থাকতে পারে। উফ, খুব ধকল যাচ্ছে গো কাল রাত থেকে। হ্যাঁ মশাই, অত ভয় পেও না, তোমার বৌমনির কিচ্ছু হবে না। ও মা, দেখো ওখানে কত কিছু রাখা। কি মজা, খুলে গেছে সিন্ধুক, খুলে গেছে। আই নপুর থেকে শুরু করে নাকের নথ, মাথার টিকলি, কি নেই এখানে। এই ঠাকুরপো, আমায় সাজলে কেমন লাগবে বলো না, বলো না গো, এই বলো না, বলো না। ওই দেখো, ওইদিকে বড় আয়নাও আছে। এতক্ষণ আলোর অভাবে দেখতে পাইনি, ধুলো পড়ে আছে তো। এইবার আলো ঠিকরে আসতে দেখতে পেলাম। দাঁড়াও তো, গয়নাগুলো পরি। বৌমনি, দেখো দেখো, হঠাৎ করে একটু গরম লাগছে না? ওদিকে ততক্ষণে ওই ধুলো পড়া আয়নাটা একটা কাপড়ে মুছে ফেলেছে সুবর্ণলতা। এবার সেই একটু ভ্রুকুটি করে বলে, ঠাকুরপো, গরমে যদি লাগে তো পাঞ্জাবিটা খুলে দাও না। এই ঘরে তো তুমি আমি ছাড়া কেউ নেই। তা আমি একটু দু চোখ ভরে আমার ঠাকুরপোকে দেখি। আচ্ছা শোনো বাপু, আমিও আমার ব্লাউজ খুললাম। সোনার গৌরব অঙ্গে, সেই আগেকার মহিলাদের মতো শাড়ির ওপর সোনা পরে সাজবো। এখানে কাজল আছে পরবো, আরও কিছু নাম না জানা প্রসাধনীও আছে। খানিক পরে সুবর্ণলতার সাজা হয়ে গেলে, বৌমনি, এ কি, এ আমি কি দেখছি? এটা কি আমার বৌমনি? আমি যে চোখ ফেরাতে পারছি না। আজ মনে হচ্ছে দাদা কি মহা পাপিষ্ঠ, তোমায় চিনতে পারলো না। সুবর্ণলতা ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে কাছে এগিয়ে এলো। তার চোখে তখন এক গভীর নেশা। সে চিনুক আর নাই চিনুক, তুমি তো পেরেছ অমল। তোমার চোখে আমি আজ নতুন করে নিজেকে দেখতে পাচ্ছি। জানো, তোমার বুকটা যেন গভীর সমুদ্র, আর আমি ধীরে ধীরে সেই সমুদ্রে ডুবে যাচ্ছি। অমল, আমার খুবই ঘুম পাচ্ছে গো।
মনে হচ্ছে তোমার ওই বুকে মাথা রেখে একটা গোটা শতাব্দীর জন্য ঘুমিয়ে পড়ি। নুপুরের ছন্দে ছমছম শব্দ তুলে সে আরো কাছে এগিয়ে এলো। বাতাসে তার শরীরের সুগন্ধ এক উষ্ণ অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। অমল বলল, বৌমণি, এসো না, এসো। তোমার ওই সোনার বর্ণ রঙে, সোনার আলতো স্পর্শে নিজেকে নতুন করে আবিষ্কার করি। এসো না, এসো না বৌমণি। অমল দুহাত বাড়িয়ে তাকে কাছে টেনে নিল। অমলের বুকের উপর মাথা রেখে তার বাঁ হাতটা অমলের মুখের উপর চেপে ধরে, অমল, ও কথা এখন মুখে আনতে আছে? পাগল, এখন আমি তোমার বৌমনি নই, এখন আমি শুধুই তোমার লতা, শুধুই তোমার। ওরা কেউই দেখতে পেল না ততক্ষণে একটা প্রেত শরীর ফুটে উঠেছে আয়নায়। তার বীভৎস চেহারা, মুখের অর্ধেকটা পোড়া, চোখের জায়গায় মণিহীন শূন্যতা। সারা দেহ জুড়ে নানান রকমের কাঁটা ছেঁড়া দাগ, আর গালের কষ বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত। হাসছে মেয়েটা, ঠোঁটের কোণায় একটা ক্রূর অথচ মিষ্টি হাসি একান্তেই চেয়ে আছে ওদের দিকে। একে অপরকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে চুম্বন করে নিজেদেরকে হারিয়ে ফেলে তারা। আজ আমি তৃপ্ত অমল, আজ আমি তৃপ্ত। তোমার ওই বুকের গভীরে ঠিক যেন বর্ষার নদী আর হারানো ধারা খুঁজে পাই, ঠিক তেমনি তোমার সারা শরীর থেকে স্নিগ্ধ চন্দন মেশানো মাটির সুবাস পাচ্ছি। দেখো, আমার বুকটা যেন সেই সমুদ্রের তরঙ্গ, আর আমি ওঠানামা করছে। দরজায় আলতো শব্দ হলো। ওদের হুঁশ নেই, ওরা তখন অন্য পৃথিবীর বাসিন্দা। একটা সময় গিয়ে দরজাটা দড়াম করে খুলে গেল। ওমা, এ কি, এ আমি কি দেখছি? তাই বলি, এত শব্দ কিসের ভেতর থেকে, আর বিভিন্ন রকমের আওয়াজ। দেখেছো মেয়ের কাণ্ড? আমার ছোট ছেলেটাকেও নষ্ট করে দিল গো। আর এই উর্বশী সাজে দেখলে কি আর কোনো ছেলের মাথা ঠিক থাকে? আচ্ছা, এই কারণেই আমি যখন ওকে আদর করতে যাই তখন ও কেমন যেন গুটিয়ে যায়। ও, তবে তলে তলে এইসব চলছে দুজনের মধ্যে, হ্যাঁ? দাঁড়া দাঁড়া, তবে দেখ তোদের কি অবস্থা করি আমি। এই বলে হাতে একটা শঙ্কর মাছের চাবুক তুলে নিয়ে কঘা বসিয়ে দিল সুবর্ণলতার তনি দেহে। চাবুকের একটা আঘাতে তার বাহু থেকে রক্ত বেরোতে শুরু করল। দেখ দেখ রে হতচ্ছাড়ি মাগি, দেখ কেমন লাগে। দেখ এই সোহাগের কি আরাম। আজ আমি তোকে মেরেই ফেলবো। হতচ্ছাড়ি, আমার মুখ পুড়িয়েছিস। সে আবার চাবুকের প্রহার করতে যাবে, এমন সময় চাবুকে একটা টান। অমলেন্দ্র তার বাঘের মতো হাতের থাবায় ধরে ফেলেছে চাবুকটা। না না দাদা, না, বৌমনিকে তুমি মেরো না। এ যে ঘোর অনাচার, পাপ। বৌমনির কোনো দোষ নেই, তুমি চাইলে আমাকে মারো। দেখো দেখো মা, তোমার গুণধর ছোট ছেলেকে দেখো। ছ্যা ছ্যা ছ্যা। চাবুকটাকে এক আছাড় মেরে মাটিতে ফেলে হনহনিয়ে জুতোর শব্দ তুলে ঘর ছেড়ে বেরিয়ে গেল বিমলেন্দ্র। পরের দিন বিকেলের কথা। বিমলেন্দ্রনাথ মদ্যক অবস্থায় কিসব বলে চলেছে। এক টানেতে যেমন
এমন তেমন দুটানেতে আজ দেখে নেব সব শালাকে। এই এই হতচ্ছাড়ি বেরিয়ে আয়। কথাগুলো প্রচণ্ড জড়িয়ে যাচ্ছে নেশার ঘোরে। আমাকে সামলাস কেউ মন করে দেখি তুই। ওদিকে নিজের ঘরে মুখ বালিশে গুজে তখনও কেঁদেই চলেছে সুবর্ণলতা। সারা শরীর তার জ্বলে যাচ্ছে, কেটে গিয়ে গভীর ক্ষত থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তার শরীরে আর এতটুকুও শক্তি নেই। ঘরের আলোটা তখনও টিমটিম করে জ্বলছে। ওদিকে অমলেন্দ্রের ঘরটাও অন্ধকার। ঘরে আছে কি না তা বোঝার উপায় নেই। বিমলেন্দ্র মদ্যক অবস্থায় টলতে টলতে এগিয়ে চলেছে সুবর্ণলতার ঘরের দিকে। দরজাটা খুলে যেতেই দেখা গেল বিমলের হাতে সেই চাবুকটা, আর আরেক হাতে একটা নেশার বোতল। সে রীতিমতো এক ছুটে সুবর্ণলতার দিকে এগিয়ে গেল। ক্রোধে তখন সে তার জ্ঞান শক্তি হারিয়েছে। হঠাৎই শুরু হলো চাবুকের প্রহার। লাগছে, মেরো না, মেরো না আমায়। দেখ দেখ শালি, আরাম লাগছে, লাগছে আরাম। আজ তোর নিস্তার নেই। দাঁড়া দাঁড়া, তোকে এবার জমিদার বিমলেন্দ্র ঘোষের আসল শক্তিটা দেখাচ্ছি। দাঁড়া দাঁড়া, ছেড়ে দাও আমায়। আজ তোর নিস্তার নেই। এই রে, মরে গেল নাকি? হ্যাঁ, মরে গেল তো দেখছি। রাত তখন অনেক গভীর। আকাশের মেঘের ফাঁক দিয়ে আধখানা চাঁদ মাঝে মাঝে উঁকি মারছে। চারপাশে এক অদ্ভুত চাপা নিস্তব্ধতা। ঘোষবাড়ির পিছনের সেই এক চিলতে জমিটার দিকে কয়েকটা কুয়াশা ঢাকা ছায়ামূর্তি এগিয়ে চলেছে। ও তোর ছাড়িটা বড্ড জ্বালাচ্ছিল। বিমল, তুই ভয় পাস নে। যা করেছিস ঠিকই করেছিস। ওই মুখপুরীকে পিছনের জমিটায় পুঁতে ফেল। রাতের অন্ধকারে সব কাজ সেরে ফেলতে হবে। আমি শম্ভু আর নিতাইকে ডেকে আনছি। ভেজা মাটিতে কোদাল পড়ার শব্দ উঠতে লাগলো। দুজন লোক গর্ত খুঁড়ছে। তাদেরই একজনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মাথা নিচু করে কাঁদছে ছেলেটা। বিমলেন্দ্র মাতালের মতো টলতে টলতে দাঁড়িয়ে আছে, চোখ দুটো রক্তবর্ণ। তাড়াতাড়ি কর, সকালের আলো ওঠার আগেই দেহটা মাটির তলায় পাঠিয়ে দে। আজ আজ সব সব জ্বালা মিটল আমার। একটা কাপড়ে মোড়া নিথর দেহ ধীরে ধীরে নামিয়ে দেওয়া হলো গর্তে। ঠিক সেই মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করলো। বটগাছের ঝুড়ি দুলে উঠল অস্বাভাবিকভাবে। নিতাই কাকা কাপা গলায় বলল, কথা কথা শুনলেন? কেউ যেন হাসলো মনে হলো না? সবাই থমকে গেল। দূরে কোথাও খিলখিল করে এক নারীর হাসি ভেসে এলো। বিমলেন্দ্র চিৎকার করে উঠল, চুপ চুপ বলছি। মাটি চাপা দেওয়া শেষ হলে সবাই প্রায় দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। রাতের কালো অন্ধকার সবে একটু একটু করে পাতলা হতে শুরু করেছে। পূর্ব আকাশে ফিকে আলো ফুটলেও ঘোষবাড়ির চারপাশে যেন এখনো একটা ভারী অস্বস্তিকর অন্ধকার চেপে বসে আছে। চারদিক নিস্তব্ধ।
বাতাসের ভেজা মাটির গন্ধের সঙ্গে মিশে আছে এক অদ্ভুত পোড়া গন্ধ। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে রান্নাঘরের দিক থেকে ভেসে এলো এক বিকট চিৎকার। ও মা গো, এ কি কাণ্ড! চিৎকার শুনে ঘরের সবাই হুড়মুড় করে বেরিয়ে এলো। কারোর চোখে ঘুম, কারোর মুখে আতঙ্ক। মথুরা সুন্দরী দেবী শাড়ির আঁচল সামলে দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। তার পিছন পিছন শম্ভু, বিন্দির মা আর বাড়ির অন্য লোক। রান্নাঘরের সামনে পৌঁছতেই সবার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। গত রাতে নিভিয়ে রাখা মাটির উনুনটা নিজে থেকে জ্বলে উঠেছে, কিন্তু সেই আগুন স্বাভাবিক নয়। শিখাগুলো নীলচে রঙের। আগুনের ভেতর থেকে যেন ফিসফিস শব্দ বেরোচ্ছে। কখনো আগুনটা হঠাৎ লম্বা হয়ে উঠছে, আবার মুহূর্তে ছোট হয়ে যাচ্ছে, যেন কেউ অদৃশ্য হাতে আগুনটাকে নাড়াচ্ছে। নিতাই কাকা কাঁপা গলায় বলল, আমি আমি তো উনুন নিভিয়ে শুতে গেছিলাম গো, আমি উনুন নিভিয়ে শুতে গেছিলাম। বিন্দির মা হঠাৎ থরথর করে কাঁপতে কাঁপতে উনুনের দিকে আগুন তুলল। ওইদিকে দেখো, ওটা কি? সবাই তাকাতেই গা শিউরে উঠল। উঠোনের ভেজা মাটির উপর সারি সারি পায়ের ছাপ, প্রতিটা দাগ রক্তে ভেজা। মনে হচ্ছে কেউ রক্তমাখা পা নিয়ে ধীরে ধীরে হাঁটছে। দাগগুলো সোজা চলে গেছে বাড়ির উত্তর দিকের সেই বহুদিনের তালাবন্ধ ঘরের দিকে। ঘরের সামনে গিয়ে হঠাৎ সে থেমে আবার সে একইভাবে ফিরে এসেছে উঠোনের মাঝে। শম্ভু সেটা দেখে ধপ করে মাটিতে বসে পড়ল। তার ঠোঁট শুকিয়ে কাঠ। না না, এ মানুষ না, এ মানুষ না। মথুরা সুন্দরী দেবীর মুখের কঠোর ভাবটাও এবার ফিকে হয়ে গেল। তবুও নিজেকে সামলে তিনি গর্জে উঠলেন, হা করে দাঁড়িয়ে দেখছিস কেন? যা, ভেকু ওঝাকে খবর দে, এক্ষুনি যা। ঠিক সেই সময় বাইরের দিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন গিরিবালা দেবী। তার চুল এলোমেলো, নিঃশ্বাস দ্রুত উঠছে নামছে, মুখটা কাগজের মতো সাদা। তিনি কাঁপা গলায় বললেন, ওরে বাবা, আমি একটু আগে ঠাকুর ঘরে গেছিলাম, কি দেখলাম জানিস? আমার মঙ্গল ঘর থেকে জল খাচ্ছিল একটা কালো বেড়াল, আর তার পাশে একটা সাদা শাড়ি পরা মেয়ে বসেছিল। এই সমস্ত ঘটনার পর ভেকু ওঝাকে ডাকা হলো। উঠোনের মাঝখানে লাল কাপড় পেতে বসেছে ভেকু ওঝা। রোগা কালচে চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে মোটা সিঁদুরের টিপ। তার সামনে রাখা একটা পিতলের থালা, কয়েকটা শুকনো নিমপাতা, ধূপকাঠি আর একটা পুরনো খুলির মতো দেখতে পাত্র। চারিদিকে ধূপের ধোঁয়া পাক খেতে খেতে ছড়িয়ে পড়ছে। ধোঁয়ার গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে। ভেকু ওঝা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলো। জয় তারা, জয় জয় তারা, ওম ক্রিং কালিকায় নমঃ, জয় মহামায়া। তার গলার স্বর কখনো নিচু, আবার কখনো কর্কশ হয়ে উঠছে। সে ধীরে ধীরে মাথা তুলে ঘোষবাড়ির দিকে তাকালো। চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে উঠেছে। গম্ভীর গলায় বলল, ওর অমঙ্গল নেমেছে এই বাড়িতে। এই বাড়ির মাটির নিচে চাপা পড়ে আছে এক নারীর কান্না, অত্যাচার, অভিশাপ। বিন্দির মা আঁচল মুখে চাপা দিল। মথুরা সুন্দরী দেবীর বুকের ভেতরটা ধক করে উঠল, কিন্তু তিনি মুখে কিছু বললেন না। এই সমস্ত কাণ্ডের মাঝেও বাড়ির এক কোণে নিজের ঘরের দরজা বন্ধ করে একা বসে আছে অমলেন্দ্র। ঘরের ভেতর মিটমিট করে জ্বলছে একটা কেরোসিনের বাতি। দেওয়ালে তার হলুদ আলো পড়ে লম্বা ছায়া তৈরি করেছে। অমলেন্দ্র খাটের ধারে বসে আছে মাথা নিচু করে। চোখ দুটো লাল, মুখ শুকনো। তার হাতের মুঠোয় শক্ত করে ধরা একটা
রূপোর নুপুর, বৌমনির নুপুর। হঠাৎ তার বুকের ভেতর জমে থাকা কান্না আর আটকে রইল না। সে ফুঁপিয়ে কেঁদে উঠল। বৌমনি, তুমি তো বলেছিলে আমার বুকের ওপর মাথা রেখে ঘুমোবে। দেখো দেখো, তুমি এখন মাটির নিচে। কথাটা বলেই সে দু হাতে মুখ ঢেকে ভেঙে পড়ল। ঠিক তখনই খুব আস্তে, খুব কোমলভাবে কেউ যেন তার মাথায় হাত বুলিয়ে দিল। অমলেন্দ্রর পুরো শরীর কেঁপে উঠল। সে হঠাৎ মুখ তুলে পিছনে তাকালো। তখনই একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো। বাতাস তখন নাম না জানা ফুলের সুবাসে মাতোয়ারা। চাঁদের আলো ঠিকরে পড়ছে ঘরের মেঝেতে। ধীরে ধীরে একটা ধোঁয়াটে অবয়ব ফুটে উঠল। একটা মেয়ে, সাদা শাড়ি, ঘাড় একদিকে বেঁকে আছে, চোখ দুটো ফাঁকা, কিন্তু ঠোঁটে অদ্ভুত মিষ্টি হাসি। ঠাকুরপো, এত কাঁদছো কেন? অমল কাঁপতে লাগলো। বৌমনি, তুমি কোথায়? তুমি? এবার স্পষ্ট একটা নারীর কণ্ঠের খিলখিল করে হাসি। দৃশ্য বদলে দেখানো হয় সেই বাগানটাকে। হঠাৎ বিমলের ঘুম ভেঙে গেল। চারদিক অন্ধকার। সে নড়াচড়া করতে গিয়ে বুঝল তার শরীর মাটির নিচে পোতা, শুধু তার মাথাটা বাইরে। এ কি আমি কোথায়? কোথায় আমি? আছে কেউ? কেউ আছে? চারপাশে শুধু কুয়াশা। তারপর ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো সেই সাদা অবয়ব। কেউ কেউ ওখানে? আমি গো, আমি। গিন্নিকে চিনতে পারছো না? দেখেছো কর্তার কাণ্ড? বিমলেন্দ্রের চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। সে কাঁপছে। প্রেতিনীর মুখের হাসিটা ধীরে ধীরে বদলে গেল। চোখ দুটো অন্ধকার হয়ে উঠল। সেদিন তুমি আমায় কি বলেছিলে মনে পড়ে? জমিদার সাহেব বলেছিলে না, এই মাটি থেকেই তো আমাদের জন্ম, এই মাটিতেই তো আমাদের মিশে থাকতে হবে। আরও বলেছিলে না, একদিন তোমার দেহ থেকে গাছ হবে, তাতে ফুল হবে, পাখি আসবে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও। প্রেতিনী তার কথায় কর্ণপাত করল না। সে ধীরে ধীরে বিমলের মুখের কাছে ঝুঁকে এলো। তার ঠান্ডা নিঃশ্বাস বিমলের মুখে লাগলো। সেই সাথে এটাও বলেছিলে, আমি ডাকলে, চিৎকার করলে কেউ আসবে না। প্রেতিনীর গলা আরো কর্কশ হয়ে উঠল। সবাইকে তুমি নাকি ঘুম পাড়িয়ে দিয়েছ। এবার এবার তুমি ডাকো, ডাকো তাদের। বিমলেন্দ্র প্রাণপণে চিৎকার করতে লাগলো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কিন্তু আশেপাশে কেবল প্রতিধ্বনি, কেউ নেই। ঠিক তখনই প্রেতিনী হঠাৎ শান্ত হয়ে গেল। সে আস্তে করে বলল, আজ কথা বলবো আমি, আর শুনবে তুমি, জমিদার মশাই। প্রেতিনীর ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। জানো না, আমি আমি তোমায় ঘৃণা করার আগেও খুব ভালোবেসেছিলাম। তোমার মৃত্যু আমি চাই না। মৃত্যু তো খুব ছোট শাস্তি। শুধু একটা কথা মনে রেখো, চাঁদের কণা আকাশে খুঁজে পাওয়া যায় না, ওগুলো লুকিয়ে থাকে মানুষের মনের সবচেয়ে গভীর অন্ধকারে, সবচেয়ে গোপন ভালোবাসায়, সবচেয়ে
বড় যন্ত্রণায়। সে একটু ঝুঁকে বিমলের চোখের দিকে তাকালো। পূর্ণিমার আলোয় তার চোখ চিকচিক করে উঠল কালো জলে। সেই কণাগুলোর দাম জীবন দিয়েও শোধ করা যায় না। হঠাৎ তার মুখের হাসিটা মিলিয়ে গেল, গলাটা ঠান্ডা হয়ে উঠল। যাও যাও, এবার ফিরে যাও তোমার অন্ধকার ঘরে। আর মনে রেখো জমিদার মশাই, আজকের পর এই দুই পা আর কখনো কখনো তোমার পাপের ভার বইতে পারবে না, বইতে পারবে না। এদিকে অমল হন হন করে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। সে হন্যে হয়ে সুবর্ণলতাকে খুঁজছে। বৌমণি, বৌমণি, তুমি কোথায়? বৌমণি। কিছু মুহূর্ত পর সে দেখতে পায় সুবর্ণলতা সেই বাগানের বটগাছের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ সে আর মানুষ নয়। বৌমণি, বৌমণি, চলো ফিরে যাবে, চলো ফিরে যাবে, চলো আমার সাথে। আমি তোমাকে বড্ড ভালোবাসি বৌমণি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বৌমণি, তোমার দুটি পায়ে পড়ি, তুমি 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 যা বলবে আমি তাই করতে রাজি। চলো না বৌমণি, চলো। তা হয় না ঠাকুরপো, আজ আর ফিরতে পারবো না আমি। না না না, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না। আমি তো আছি তোমার গানে, তোমার নিঃশ্বাসে। হঠাৎ তার শরীরটা যেন অজস্র জোনাকির আলোয় মিলিয়ে যেতে লাগলো। অমল তার হাত বাড়িয়ে দিল, কিন্তু তার আগেই সাদা শরীরটা ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে গেল রাতের অন্ধকারে। শুধু বাতাসে রয়ে গেল রজনীগন্ধা ফুলের সুবাস আর সেই নূপুরের ক্ষীণ শব্দ। শুনছিলেন আমাদের আজকের নিবেদন আমার বৌমণি। গল্পটি আপনাদের ঠিক কেমন লাগলো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের আজকের আড্ডা এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে পরবর্তী গল্পে নতুন একটি রোমাঞ্চের সাথে। ততক্ষণের জন্য গুড বাই।